আপনাকে অভিনন্দন জানাচ্ছি গল্পবিনাশ চ্যানেলের পক্ষ থেকে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের রচনায় একটি উপন্যাস পরিবেশন করতে যাচ্ছি। উপন্যাসের নাম নির্বাসন। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় বা শেষ পর্ব। তাহলে বন্ধুরা শুনতে থাকুন উপন্যাস নির্বাসন, দ্বিতীয় বা শেষ পর্ব। বিয়েবাড়ি খুব জমে উঠেছে। বাড়ির সামনের খোলা মাঠে ছেলেমেয়েরা হইচই করে ছিবুড়ি খেলছে। তাদের চিৎকারে কান পাতা দায়। শিশুদের আরেকটি দল গম্ভীর হয়ে ঘুরে বেড়াচ্ছে। যেখানে বাবুর্চিরা রান্না বসিয়েছে সেখানেও অপেক্ষাকৃত কমবয়সী শিশুদের জটলা। ছাদে সামিয়ানা খাটানো হয়ে গেছে, সেখানে চেয়ার টেবিল সাজানো হয়েছে। অনেকেই ভারিক্কি চালে চেয়ারে বসে আছে। কিশোরী মেয়েদের ৬-৭ জনের একটি দল জোট বেঁধে ঘুরে বেড়াচ্ছে। বিয়ে উপলক্ষে তারা সবাই আজ শাড়ি পরেছে। সবাই আপ্রাণ চেষ্টা করছে যেন তাদেরকে মহিলাদের মতো দেখায়। এদের মধ্যে শিলা নামের একটি মেয়ে বাড়ি থেকে ১ প্যাকেট দামি সিগারেট এনেছে। বিয়েবাড়ির একটি নির্জন আড়াল খুঁজে পেলেই সিগারেট টানা যায়, কিন্তু কোথাও সেরকম জায়গা পাওয়া যাচ্ছে না। কিশোরীর এই দলটির সবাই কিছু পরিমাণ উত্তেজিত। তারা কথা বলছে ধীরে ধীরে, মাঝে মাঝেই হেসে উঠছে, তবে সে হাসির স্বরগ্রামও খুব নিচু। শেষ পর্যন্ত একটা জায়গা খুঁজে পেল। দোতলার সর্বদক্ষিণে একটি ঘর। পুরনো আসবাবপত্রে সে ঘরটি ঠাসা। দুটি জানালাই বন্ধ বলে ঘরের ভেতরটা আর্দ্র এবং অন্ধকার। একটি নিষিদ্ধ কিছু করবার উত্তেজনায় সবাই চুপচাপ। বড় রকমের একটি ঝগড়াও শুরু হয়েছে বিয়েবাড়িতে। এসব ঝগড়াগুলো সাধারণত শুরু করেন নিমন্ত্রিত ও গরিব আত্মীয়রা। তারা প্রথমে খুব উৎসাহ নিয়ে বিয়েবাড়িতে আসেন, কোনো একটি কাজ করবার জন্য ঘুরে বেড়ান, কিন্তু কিছু করতে না পেরে ক্রমেই বিমর্ষ হয়ে ওঠেন। একসময় দেখা যায় একটি তুচ্ছ ব্যাপারকে নিয়ে তারা মেতে উঠেছেন। চিৎকারে কান পাতা যাচ্ছে না। বরপক্ষীয় তরফ থেকে ২টি রুই মাছ পাঠানো হয়েছে। মাছ দুটি নাকি পচা। এই হচ্ছে আজকের ঝগড়ার বিষয়। তবে সব বিয়েতেই চরম গণ্ডগোলগুলো ফস করে নিভে যায়। এখানেও তাই হলো। দেখা গেল বরপক্ষীয় যারা বিয়ের তত্ত্ব নিয়ে এসেছিল, ২টি মেয়ে, একটি অল্পবয়সী ছেলে এবং একজন মাঝবয়সী ভদ্রলোক, মহানন্দে রং খেলায় মেতে গেছে। বরের বাড়ির রোগামতো লম্বা মেয়েটিকে ২-৩ জনে জাপটে ধরে সারা গায়ে খুব করে কালো রং মাখাচ্ছে। মেয়েটি হাত পা ছুটছে এবং খুব হাসছে। রং ছোড়াছুরির ব্যাপারটা দেখতে দেখতে খ্যাপামির মতো শুরু হলো। একদল মেয়ে দৌড়াচ্ছে, তাদের পিছু পিছু আরেক দল যাচ্ছে রঙের কৌটা নিয়ে। খিলখিল হাসি, চিৎকার আর ছোটাছুটিতে চারিদিক সরগরম। ছেলেদের দলও বেমালুম জুটে গিয়েছে। অল্প পরিচিত অপরিচিত মেয়েদের গালে রং মাখিয়ে দিতে কিছুমাত্র দ্বিধা করছে না। মেয়েরাও যে এ ব্যাপারে কিছু একটা মনে করছে তা মনে হচ্ছে না। তাদেরও ভালোই লাগছে। পরি যখন এসে পৌঁছালো, তখন বরের বাড়ির রোগা মেয়েটিকে ছেড়ে দেওয়া হয়েছে, যাকে দেখাচ্ছে ভূতের মতো। পান্না ভয় পেয়ে বলল, মা, একটা পাগলি। ও মা, একটা পাগলি। পরীকে দেখতে পেয়ে সবাই ছুটে এলো। নিমিষের মধ্যে পরীর ধবধবে গাল আর লালচে ঠোঁট কালো রঙে ডুবে গেল। লীনা ও পান্না দুজনেই হতভম্ব। লীনা বলল, এরকম করছে কেন? হোসেন সাহেব ব্যাপারটা দেখে সটকে পড়লেন। শটান চলে গেলেন দোতলায়। লীনা ও পান্না হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ততক্ষণে রং খেলা চরমে উঠেছে। ভেতর বাড়ির উঠানে বালতি বালতি পানি ঢেলে ঘন কাদা করা হয়েছে। মাঝবয়সী একটি ভদ্রমহিলাকে সবাই মিলে গড়াগড়ি খাওয়াচ্ছে সেই কাদায়। ভদ্রমহিলার শাড়ি জড়িয়ে গেছে, ব্লাউজের বোতাম গিয়েছে খুলে। তিনি ক্রমাগত গাল দিচ্ছেন, কিন্তু সেদিকে কেউ কান দিচ্ছে না। সবাই হাসছে, সবাই চেঁচাচ্ছে। লীনা ও পান্নার বিমর্ষ ভাব কেটে গিয়েছে। তারাও মহানন্দে জুটে পড়েছে সে খেলায়। পান্না ফুর্তিতে ঘন ঘন চেঁচাচ্ছে। এমন মজার ব্যাপার সে বহুদিন ধরে দেখেনি। জড়িয়ে এসে দাঁড়িয়েছে বারান্দায়। সে সবার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। তার একটু লজ্জা লজ্জা করছে। পরী কাদামাখা শরীরে জরিকে জড়িয়ে ধরল। জরি বলল, আপা,
কখন এসেছিস? এই তো এখন। তোর কেমন লাগছে জরি? কি কেমন লাগছে? বিয়ে? জরি হাসতে লাগলো। রং ছোড়াছুড়ির হাত থেকে বাঁচবার জন্য হোসেন সাহেব অতিরিক্ত ব্যস্ততায় দোতলায় উঠে এসেছেন। তার গায়ে শার্ক স্কিনের দামি কোট নষ্ট হলেই গেল। বিয়েটির সময় মেয়েদের কোনো কাণ্ডজ্ঞান থাকে না। উঠোনের কাদায় গড়াগড়ি করাতেও তাদের বাধবে না। দোতলায় তিনি আনিসের ঘরটি খুঁজে পেলেন না। হাঁটতে হাঁটতে চলে গেলেন শেষ প্রান্তে। সেখানে কিশোরী মেয়েদের দলটি সিগারেট টানছে। তারা হোসেন সাহেবকে দেখে হতভম্ব হয়ে গেল। তিনি নিজেও বিস্মিত। তবু হাসি হাসি মুখে বললেন, আনিসের ঘরটা একজন দেখিয়ে দাও তো। কেউ নড়ল না। আনিসের ব্যথা এখন একেবারেই নেই। শরীর বেশ হালকা ও ঝরঝরে লাগছে। জমাদার এসেছিল ঘর ঝাড় দিতে, বেড প্যান্ট সরিয়ে নিতে। তাকি দিয়ে পানি আনিয়ে আনিস দাড়ি কামালেন। মুখ ধোয়া, চুল ব্রাশ করা আগেই হয়ে গেছে। হালকা গোলাপি একটা সিল্কের শার্ট বের করে পরল। বিয়েবাড়ি উপলক্ষে কত লোকজন আসে। এ সময় কি বাসি কাপড়ে ভূত সেজে শুয়ে থাকা যায়? বেশ লাগছে আনিসের। মাঝে মাঝে এরকম চমৎকার সময় আসে। মনে হয় বেঁচে থাকাটা খুব একটা মন্দ ব্যাপার নয়। খবরের কাগজ দিয়ে গেছে অনেক আগেই। আনিস আধাশোয়া হয়ে বসে আছে খবরের কাগজ কোলে নিয়ে। খবরের কাগজ কোলে নিয়ে বসে থাকাটাও রোমাঞ্চকর ব্যাপার। আনকরা নতুন কাগজ, এখনও ভাঁজ ভাঙা হয়নি। ইচ্ছে করলেই পড়া শুরু করা যায়। তবে আনিস এইভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে। তার পড়া শুরু হয় ভেতরের পাতা থেকে। হারানো বিজ্ঞপ্তি, পড়াতে চাই, রেকর্ড প্লেয়ার বিক্রি, পাত্রী চাই, এইগুলি তার কাছে বড় খবর। পড়তে আনিসের বেশ ভালোই লাগে। এ থেকে কত মজার মজার জিনিস চোখে পড়ে। একবার রইসুদ্দিন নামের এক ভদ্রলোক বিজ্ঞাপন দিল, আকবর ফিরে আসো, যাহা চাও তাহাই হইবে, তোমার মা রোজ প্যান প্যান করে। রোজ প্যান প্যান করে শব্দটি আনিসের খুব মনে ধরেছিল এবং সে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিল আকবর তার মায়ের কাছে ফিরেছে কিনা এই ভেবে। আরেকবার আরেকটি বিজ্ঞাপন ছাপা হলো, রোকেয়া সুলতানা নামের এক স্কুল শিক্ষিকার। বর্ণনার ভঙ্গিটি ছিল এই রকম, আমার বয়স ৩০, অবিবাহিতা, নিকট আত্মীয় স্বজন কেউ বেঁচে নেই। কোনো সহৃদয় ব্যক্তি আমাকে বিয়ে করলে চিরকৃতজ্ঞ থাকব। আমার চেহারা ভালো নয়। শেষ লাইনের আমার চেহারা ভালো নয় বাক্যটি একেবারে বুকে বেঁধে গিয়েছিল। ভদ্রমহিলাটিকে একটি চিঠি লিখবার দারুণ ইচ্ছে হয়েছিল, কিন্তু কি লিখবে ভেবে পায়নি বলে লেখা হয়নি। আনিস, কি খবর? আনিস তাকিয়ে দেখল হোসেন সাহেব হাসি মুখে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। এই লোকটিকে আনিস খুব পছন্দ করে। দেখা সাক্ষাৎ তেমন হয় না, কিন্তু যখনই হয় আনিসের সময়টা চমৎকার কাটে। হোসেন সাহেব বললেন, বাইরে খুব রং খেলা হচ্ছে, তোমার এখানে আশ্রয় নিতে এলাম। খুব ভালো করেছেন। কখন এসেছেন? এইমাত্র। কেমন আছো বলো? খুব ভালো। তবে যে শুনলাম খুব পেইন হয়, মাঝে মাঝে প্যাথিড্রিন দিতে হয়। তা হয়, কিন্তু এখন ভালো। হোসেন সাহেব কোট খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলেন। চেয়ারে বসতে বসতে বললেন, তোমার জন্য গল্পের বই পাঠিয়েছিলাম, পেয়েছো? জি, পেয়েছি। পড়েছো নাকি সব? কিছু কিছু পড়েছি। কি যে রস পাও গল্পের বইয়ে, তোমরাই জানো। তোমার পড়িয়া পাও তো বই পেলে আর কথাই নেই। একবার কি একটা বই পড়ে ফিসফিস করে এমন কান্না, দুপুরে ভাত খেলো না, রাতেও না। কি বই সেটি? কি জানি কি বই, জিজ্ঞাসা করো ওকে। যে লেখক লিখেছে সে নিশ্চয় লিখবার সময় খাওয়া দাওয়া ঠিকঠাক করে করেছে। হোসেন সাহেব হাসতে লাগলেন। আনিসও হাসল। হোসেন সাহেব বললেন, এক কাপ চা খেলে ভালো হতো। আমার এখানে চায়ের সরঞ্জাম আছে, কাউকে ডেকে আনেন। ডাকতে হবে না, আমিই পারবো। হোসেন সাহেব নিঃশব্দে উঠে গিয়ে হিটার জ্বালালেন। চা কফির পট খুঁজে বের করলেন। দুটি কাপ ধুয়ে টেবিলে এনে রাখলেন। আনিস দেখল তিনি মৃদু মৃদু হাসছেন। এই লোকটির বেশ কিছু বিচিত্র অভ্যাস আছে। আপন মনে হাসা, আপন মনে কথা বলা তার মধ্যে পড়ে। এছাড়াও আরও অদ্ভুত অভ্যাস আছে যেগুলি পরই জানে।
কিন্তু পরি সেসব নিয়ে কারোর সঙ্গে গল্প করতে পারে না। তার স্বামী সম্পর্কে সে খুব সজাগ। কেউ তার কোনো দোষ করুক, তাকে নিয়ে হাসি তামাশা করুক, এসব সহ্য করতে পারে না। বড় চাচা একবার পরীকে বলেছিল, তোর ভদ্রলোকটি এমন মিনমিনে কেন রে? এতেই পরী কেঁদে কেটে অস্থির হয়েছিল। বড় চাচা অপ্রস্তুতের এক শেষ। আবার এও ঠিক, হোসেন সাহেবের সঙ্গে পরীর বনিবনা হয়নি। কুমারী অবস্থায় পরী যেসব কথা ভেবে একা একা লাল হতো, তার কোনোটিই বাস্তবের সঙ্গে মেলেনি। এ নিয়ে তার গোপন ব্যথা আছে। আনিস তা জানে। সে হঠাৎ বলল, পরী তার বাচ্চা দুটিকে কেমন আদর করে দুলাভাই? খুব, যাকে বলে অ্যানিমেল লাভ। আর আপনাকে? আমাকে ভয় করে। নাও তোমার চা, মিষ্টি লাগবে কিনা বলো। আনিস চায়ে চুমুক দিল। পেটের মধ্যে মোচড় দিয়ে উঠেছে। সকালে নাস্তা হয়নি। এখন বেলা হয়েছে 12টা। খিদে জানান দিচ্ছে। হোসেন সাহেব বললেন, এরকম করছো কেন? ব্যথা শুরু হলো নাকি? না, ও কিছু নয়। হোসেন সাহেব সিগারেট ধরালেন। আনিস খানিকক্ষণ ইতস্তত করে বললেন, আপনি কি সুখী? সামটাইমস। একটা মানুষ সারাক্ষণ সুখী হতে পারে না, মাঝে মাঝে সুখী হয়। এখন আমি সুখী। কেন? কি জানি কেন হঠাৎ এসব কথা জিজ্ঞাসা করছো যে? দোলাভাই, মাঝে মাঝে আমি এসব নিয়ে চিন্তা ভাবনা করি। কিছু করার নেই তো, তাই এই জন্য মাঝে মাঝে আমার মনে হয় আসলে হ্যাপিনেস বলে আলাদা কিছু নেই। আনিসের কথা শেষ হবার আগেই দারুণ হইচই ও চেঁচামেচি শোনা যেতে লাগলো। একটি তীক্ষ্ণ মেয়েলি গলায় কে যেন কেঁদে উঠল। ছাদের উপর থেকে হুড়মুড় শব্দ করে একসঙ্গে অনেকগুলো লোক নেমে এলো। হোসেন সাহেব আধখাওয়া চায়ের কাপ নামিয়ে রেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন। গোলমালটা যেমন হঠাৎ করে শুরু হয়েছিল, তেমনি হঠাৎ করে থেমে গেল। একটা বিয়েবাড়ির হইচই হঠাৎ থেমে গেলে বুকে ধক করে ধাক্কা লাগে। আনিস নিদারুণ অস্বস্তি নিয়ে অপেক্ষা করছিল। হোসেন সাহেবের ফিরে আসতে দেরি হলো না। তিনি আবার তার ঠান্ডা চায়ের কাপে চুমুক দিলেন। আনিসের দিকে তাকিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে হাসলেন। আনিস বলল, কি হয়েছে দুলাভাই? আমার মেয়ে পান্না ডুবে গিয়েছিল পুকুরে। বলেন কি? সঙ্গে সঙ্গে তুলে ফেলেছে? পুকুরে গেল কি করে? মেয়েরা সবাই রং খেলে গিয়েছিল গা ধুতে, পান্নাও গিয়েছিল। হোসেন সাহেব আরেকটি সিগারেট ধরালেন। আনিস দেখল আগুন জ্বালাতে গিয়ে তার হাত কাঁপছে। দেয়াশালের কাঠি বারবার নিভে যাচ্ছে। আনিস বলল, আপনি পরীর কাছে যান। যাই, সিগারেটটা শেষ করে নেই। পরী কি করছে জানো? লীনা পান্না তার 2 বাচ্চাকে জড়িয়ে ধরে বসে আছে। মাঝে মাঝে অবিকল গরুর মতো গলায় চিৎকার করে কাঁদছে। দোলাভাই, আপনি পরীর কাছে যান। যাই। আনিস, তুমি হ্যাপিনেস সম্পর্কে জানতে চেয়েছিলে। পরে বলবেন, এখন পরীর কাছে যান। হ্যাঁ, তাই চাই। হোসেন সাহেব উঠে দাঁড়ালেন। আনিস দেখল তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি অন্যমনস্ক ভঙ্গিতে হাসলেন। হইচই শুনে বড় চাচা নিচে নেমে গিয়েছেন। ততক্ষণে পান্নাকে পানি থেকে তোলা হয়েছে এবং পান্নার চারপাশে একটি জটলার সৃষ্টি হয়েছে। সবকটি বাচ্চা তার স্বরে চেঁচাচ্ছে। বড় চাচা কয়েকবার জানতে চেষ্টা করলেন কি হয়েছে, কিন্তু সবাই হইচই করছে, কেউ কিছু বলছে না। তিনি ভিড়ের মধ্যে উকি দিয়ে দেখলেন পরী তার 2 মেয়েকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপছে। পরীর গা ভেজা, তার মাথায় কচুরিপানার ছোট ছোট পাতা লেগে রয়েছে। বড় চাচা ভীষণ অবাক হয়ে গেলেন। গলা উঁচিয়ে বললেন, কি হয়েছে রে পরী? পান্না পানিতে ডুবে গিয়েছিল, আভা কোনো মতে উঠিয়েছে। পরী ঘন ঘন চোখ মুছতে লাগল। বড় চাচা বললেন,
তুলেই তো ফেলেছে, তবু কাঁদছিস? বড় চাচা হাসতে লাগলেন। পরীর কাণ্ড দেখে বেশ মজা লাগছে তার। তিনি একবার ভাবলেন জিজ্ঞাসা করবেন, পরী নিজেই যে ছোটবেলায় পুকুরে ডুবে মরতে বসেছিল, সেটি কি তার মনে আছে? কিন্তু তিনি কিছুই বললেন না। নিঃশব্দে নিজের ঘরে চলে গেলেন। তাকে এখন খুব হাসি খুশি দেখাচ্ছে। 23 বছর আগে একবার পরী ডুবতে বসেছিল। তাকে সেদিন টেনে তুলেছিলেন পরীর বড় চাচি। 23 বছর পর আবার একজন পরীর মেয়েকে টেনে তুলল। বাহ, বেশ মজার ব্যাপার তো। কিন্তু পরীর কি সেই শৈশবের কথা মনে আছে? অনেক বড় বড় ঘটনা মানুষ চট করে ভুলে যায়। আবার অর্থহীন সামান্য অনেক অকিঞ্চিতকর ব্যাপার মানুষের অন্তরে দাগ কেটে বসে যায়। বড় চাচার 11 বছরের বিবাহিত জীবনে কত বড় বড় ঘটনাই তো ঘটেছে, কিন্তু সেসব ছবি বড় ঝাপসা, কষ্ট করে দেখতে হয়, ঠিক ঠিক মনে পড়তে চায় না। শিরিন মারা যাবার সময় তাকে কি যেন বলেছিল, সেসব কথা কেমন যেন আবছা মনে আসে। এমনকি শিরিনের চেহারাও ঠিকঠাক মনে পড়ে না। কিন্তু একটি ছোট্ট ঘটনা, একটি অতি সামান্য ব্যাপার আজও কি পরিষ্কারভাবে মনে আছে তার। সেদিন ভীষণ গরম পড়েছে। দুপুরে একটু ঘুমিয়েছিলেন। ঘেমে একেবারে নিয়ে গেছেন। ঘুম যখন ভাঙল, তখন বেলা পড়ে গেছে। তিনি বারান্দায় ইজি চেয়ারে এসে বসেছেন। একটি কাক কোত্থেকে এসে কাকা শুরু করেছে। তিনি হাত নেড়ে কাকটি তাড়িয়ে দিলেন। সেটি আবার উড়ে এলো। আর ঠিক তখন শুনলেন ঘরের ভেতর থেকে শিরিন খুব মৃদু স্বরে কি যেন বলছে, রসুন বুনেছি, রসুন বুনেছি। কতদিন হয়ে গেল। তবু তার মনে হয় এই তো সেদিনের ঘটনা। কাকটির তাকানোর ভঙ্গিটিও তার মনে আছে। এরকম হয় কেন মানুষের? বড় বিচিত্র মন আমাদের। বড় চাচা দুপুরের খাবার খেতে আনিসের ঘরে চলে গেলেন। আনিস অসুস্থ হয়ে এখানে পড়ে আছে প্রায় 11 মাস। এই 11 মাসে প্রতি দুপুরে তিনি আনিসের সঙ্গে খেতে বসেছেন। খাওয়ার ঘণ্টাখানিক সময় তিনি আনিসের ঘরে কাটান। এটা সেটা নিয়ে হালকা গল্পগুজব করেন। আজ ঘরে ঢুকে দেখলেন খাবার দিয়ে গিয়েছে এবং আনিস গোগ্রাসে খাচ্ছে। সে চাচাকে দেখে লজ্জিত হয়ে বলল, বড় খিদে পেয়েছে চাচা। খিদে পেলে খাবি, আমার জন্য অপেক্ষা করতে হবে নাকি রে গাধা? আপনি হাত ধুয়ে আসুন। তোর শরীর কেমন বল? ভালো। ব্যথা হয়নি না? সকালের দিকে অল্প হয়েছিল, এখন নেই। বড় চাচা খেতে বসে আনিসের দিকে বারবার তাকাতে লাগলেন। আনিসের চেহারায় তার বাবার চেহারার আদল আছে। খুব পুরুষালী গড়ন, তবে মেয়েদের মতো ছোট্ট বরফি কাটা চিবুক। একটুতেই তার চেহারায় অনেকখানি ছেলে মানুষই এসে গেছে। আনিস বলল, বড় চাচা, আপনার সানাই শুনে আজ জেগেছি। সানাইয়ের কথায় বড় চাচার মন খারাপ হয়ে গেল। তিনি যেমন ভেবেছিলেন তেমন হয়নি। তিনি চেয়েছিলেন বিয়ের এই আনন্দ উৎসবের সঙ্গে সঙ্গে একটি সকরুণ সুর কাঁদতে থাকুক, সবাইকে মনে করিয়ে দিক এবাড়ির সবচেয়ে আদরের একটি মেয়ে আজ চলে যাচ্ছে। আর কখনো সে জ্যোৎস্না রাতে ছাদে দাপাদাপি করে ভুল সুরে রবীন্দ্রসঙ্গীত গাইবে না। কিন্তু তিনি যেমন চেয়েছিলেন তেমনটি হলো না। অল্প বেলা বাড়তে বাড়তেই তুমুল হইচয়ে সানাইয়ের সুর ডুবে গেল। তিনি মনমরা হয়ে রেডিওগ্রাম বন্ধ করে দিলেন। বড় চাচা হাত ধুয়ে এসে বসলেন আনিসের বিছানায়। আচমকা প্রশ্ন করলেন, তোর কি খুব খারাপ লাগছে আনিস? কই না তো। আমেরিকা থেকে ফিরে এসে একটা সাদাসিধে ভালো মেয়ে বিয়ে করবি তুই। আনিস হেসে ফেলল। বড় চাচা গম্ভীর হয়ে বললেন, হাসির কি হলো? হাসছিস কেন? আমি আর বাঁচব না। দিস ইজ এ লাস্ট গেম। বড় চাচা কথা বললেন না। আনিসের সিগারেট খেতে ইচ্ছে হচ্ছিল।
কিন্তু বড় চাচা না যাওয়া পর্যন্ত সেটি সম্ভব নয়। সে অপেক্ষা করতে লাগল কখন তিনি ওঠেন, কিন্তু তিনি উঠলেন না। আনিসের সিগারেট পিপাসা আরও বাড়িয়ে দিয়ে তিনি একটি চুরুট ধরালেন। আনিসের দিকে সরু চোখে তাকিয়ে বললেন, কোনো কারণে আমার উপর তোর কি কোনো রাগ আছে? কি যে বলেন চাচা, রাগ থাকবে কেন? না, সত্যি করে বল। কি মুশকিল, আমি রাগ করব কেন? কি হয়েছে বলুন তো? আমার কিছু হয়নি। বড় চাচা হঠাৎ ভীষণ অন্যমনস্ক হয়ে পড়লেন। কাল রাত থেকে তার মনে হচ্ছিল আনিসের মনে তার প্রতি কিছু অভিমান জমা আছে। আনিস যদিও এখন হাসছে, তবু সেই হাসি মুখ দেখে তার কষ্ট হতে লাগল। তিনি নিজের মনে খানিকক্ষণ বিড়বিড় করলেন, তারপর উঠে দাঁড়িয়ে যাই আনিস বলে ছুটে বেরিয়ে গেলেন। বড় চাচা হচ্ছেন সেই ধরনের মানুষ যার সামান্য ব্যাপারে অভিভূত হয় না। আজ আনিসকে দেখে তিনি অভিভূত হয়েছেন। তিনি চাইছিলেন কিছু একটা করেন, কিন্তু কি করবেন তা জানা নেই। আনিসের জন্য তার একটু গাঢ় দুর্বলতা আছে। নিজের দুর্বলতাকে তিনি কখনোই কোনো কালেই প্রকাশ করতে পারেন না। প্রকাশ করবার খুব একটা ইচ্ছাও তার কোনো কালে ছিল না, কিন্তু আজ তার মন কাঁদতে লাগল। ইচ্ছে হলো এমন কিছু করেন যাতে আনিস বুঝতে পারে এই গৃহে তার জন্য একটা কোমল স্থান আছে। কিন্তু আনিস বড় অভিমানী হয়ে জন্মেছে। তার জন্য কিছু করা সেই জন্য কোনো কারণেই হয়ে ওঠে না। খুব ছোটবেলায় আনিসের যখন 11-12 বছর বয়স, তখন আনিসের বড় চাচা আনিসের তীব্র অভিমান খুঁজে পান। বড় হয়েছে বলেই আনিস তখন আলাদা ঘরে ঘুমায়। তার ঘরটি একতলায়। পাশের ঘরে আনিস, জরি ও পরীর মাস্টার সাহেব থাকেন। এক রাত্রিতে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। বড় চাচা আনিসের ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। যাবার সময় শুনলেন আনিস কাঁদছে। তিনি ডাকলেন, আনিস, কি হয়েছে রে? আনিস ফুপিয়ে ফুপিয়ে বলল, ভয় পাচ্ছি। আয় আমার ঘরে, আমার সঙ্গে থাকবি। না। তাহলে আমি সঙ্গে শুই। না। দরজা খোল তুই। আনিস দরজা খুলল না। তিনি অনেকক্ষণ বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। বড় চাচার মনে হলো জরির বিয়ের এই দিনটি আনিসের জন্য খুব একটা দুঃখের দিন, কিন্তু তার কিছুই করার নেই। যে ছেলেটির সঙ্গে জরির বিয়ে হচ্ছে তার খোঁজ বড় চাচাই এনেছেন। তার আবাল্যের বন্ধু আশরাফ হোসেনের বড় ছেলে, নম্র ও বিনয়ী, লাজুক ও হৃদয়বান। দেখতে আনিসের মতো সুপুরুষ নয়, রোগা ও কালো। জরির বাবা আপত্তি করেছিলেন, বারবার বলেছেন ছেলের ধরন ধারণ যেন কেমন। জরির মারও ঠিক মত নেই, মিনমিন করে বলেছেন ইউনিভার্সিটির মাস্টার কয় পয়সার বেতন পায়। কিন্তু বড় চাচার প্রবল মতের বিরুদ্ধে কোনো আপত্তি টিকল না। তার যুক্তি হচ্ছে জরির মতো একটি ভালো মেয়ের জন্য এরকম একজন ভাবুক ছেলেই দরকার, যে গল্প কবিতা লেখে। জরি সুখী হবে। কিন্তু আপত্তি উঠল সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে। বড় চাচা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি সেদিন শয্যাশয়ী, দাঁতের ব্যথায় কাতর। সন্ধ্যাবেলায় ঘরের বাতি জ্বালাননি, অন্ধকারে শুয়ে আছেন। জরি এসে কোমল গলায় ডাকলেন, বড় চাচা। কি জরি? আপনাকে একটা কথা বলতে এসেছি। বড় চাচা বিছানায় উঠে বসলেন। বিস্মিত হয়ে বললেন, বাতি জ্বালা জরি? না, বাতি জ্বালাতে হবে না। জরি এসে বসল তার পাশে। তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে জরি? বড় চাচা, আমি। বল, কি ব্যাপার? জরি থেমে থেমে বলল, বড় চাচা, আমি ওই ছেলেকে বিয়ে করব না। কেন, কি হয়েছে? বড় চাচা, আমি আনিস ভাইকে বিয়ে করতে চাই। জরি কাঁদতে লাগলো। বড় চাচা স্তম্ভিত হয়ে গেলেন, বললেন, আনিস জানে? জরি ফোঁপাতে ফোঁপাতে বলল,
জানে। তাকে আসতে বলেছিলাম, তার নাকি লজ্জা লাগে। দুজনেই বেশ কিছুক্ষণ চুপচাপ রইলেন। বড় চাচা একসময় বললেন, আচ্ছা, ঠিক আছে। সে রাতে তিনি একটুও ঘুমাতে পারলেন না। অনেকবার তার ইচ্ছে হলো তিনি আনিসের কাছে যান, কিন্তু তিনি নিজের ঘরেই বসে রইলেন। তার অনেক পুরনো কথা মনে পড়তে লাগলো। জরির অনেক অদ্ভুত আচরণ অর্থবহ হলো। একটি মেয়ে তো শুধু শুধু একা ছাদে বসে কাঁদতে পারে না। সে চোখের জলের কোনো না কোনো কোমল কারণ থাকে। আশ্চর্য, এসব তার চোখ এড়িয়ে গেল কি করে? বিয়ে বড় চাচাই ভেঙে দিয়েছিল, যদিও কাউকে বলেননি। আজ জরির বিয়ে হচ্ছে, এবং আশ্চর্য, সেই ছেলেটির সঙ্গেই। মাঝখানে একটি ভালোবাসার সবুজ পর্দা দুলছে ঠিকই, কিন্তু তাতে কি? জীবন বহতা নদী। একটা মৃত্যু পথযাত্রী যুবকের জন্য তো আর গতি কখনো থেমে যায় না, থেমে যাওয়া উচিত না। বড় চাচার কষ্ট হতে লাগলো। জরির জন্য কষ্ট, আনিসের জন্য কষ্ট, এবং সেই সঙ্গে তার মৃত স্ত্রীর জন্য কষ্ট। তার ইচ্ছে হলো আবার আনিসের ঘরে যান, তার মাথায় হাত রেখে মৃদু গলায় বলেন, আনিস, তোর কি মনে আছে একবার আমার সঙ্গে জন্মাষ্টমীর মেলায় গিয়েছিলি? সেখানে। তিনি আবার আনিসের ঘরে ফিরে এলেন। আনিস পা দোলাতে দোলাতে সিগারেট টানছিল। বড় চাচাকে দেখে সে সিগারেট লুকিয়ে ফেলল। কিছু বলবেন নাকি চাচা? না না, কিছু বলবো না। বড় চাচা আবার ফিরে গেলেন। দুপুরের রোদ সরে গেছে। শীতের বিকেলে বড্ড দ্রুত এসে যায়। বেলা ৩টে মোটে বাজে। এর মধ্যেই গাছের ছায়া হয়েছে দীর্ঘ, রোদ গিয়েছে নিভে। বৈকালিক চায়ের জোগাড়ে ব্যস্ত জরির মা। হাতে সময় খুব অল্প। সন্ধ্যা ৭টার আগেই বরযাত্রী এসে যাবে। তারা খবর পাঠিয়েছেন ৯টার মধ্যেই যেন সব শেষ করে কনে বিদায় করা হয়। রান্নাবান্না হয়ে গিয়েছে। ছাদে টেবিল চেয়ার সাজানো শেষ। ১০০ বরযাত্রীতে এক বৈঠকেই খাইয়ে দেবার ব্যবস্থা হয়েছে। বাড়ির সামনে ডেকোরেটররা চমৎকার গেট বানিয়েছে। সন্ধ্যার পরপর ইলেকট্রিক বাল্বের আলোয় সেই গেট ঝলমল করবে। জরির বাবার অফিস সুপারিনটেন্ডেন্ট কি মনে করে যেন দুপুর বেলাতে এসে পড়েছেন। জরির বাবা সারাক্ষণ তার সঙ্গে আছেন। জরির মার হাতে যদিও কোনো কাজ নেই, তবু তিনি মুহূর্তের জন্যও ফুরসত পাচ্ছেন না। আজ তার গোসল করা হয়নি, দুপুরের খাওয়াও হয়নি। সারাক্ষণ ব্যস্ত হয়ে ঘুরঘুর করছেন। এখন তার প্রচণ্ড মাথা ধরেছে। তবু এই মাথা ধরা নিয়েই বিরাট এক কেটলি চা বানিয়ে নিয়ে এসেছেন। পাড়ার মেয়ে এবং জরির বন্ধুরা জরিকে ঘিরে বসেছিল। চা আসতেই অকারণে একটা ব্যস্ততা শুরু হলো। কনক বলল, জরি, তুই চা খাবি এক কাপ? না, আমার শরীর খারাপ লাগছে। খা না এক ঢোক। চায়ে প্রচুর চিনি এবং এলাচ দেওয়ার কারণে পায়েসের মতো গন্ধ, তবু চমৎকার লাগছে। জরির মা বললেন, চপ আনতে বলেছি, যে কয়টা পারো খেয়ে নাও সবাই, রাতে খেতে দেরি হবে। আবার একটা হুল্লোড় উঠল। কন্যাপক্ষীয় মেহমানদের আসবার বিরাম নেই। রিকশা এসে থামছে। হাসি মুখে নামছে চেনা লোকজন। কিছুক্ষণের মধ্যেই মিশে যাচ্ছে বিয়েবাড়ির স্রোতে। এরকম একটা উৎসবে কাউকে আলাদা করে চেনা যায় না, সবাই বাড়ির লোক হয়ে যায়। আনিসের মা তাই রিকশা থেকে নেমে হকচকিয়ে গেলেন। আনিসের মা যে আসবেন সেটা সবাই জানত। তাকে চিঠি লিখে জানানো হয়েছে আনিস ১৭ তারিখে আমেরিকা যাচ্ছে, জটিল অপারেশন হবে, একবার যেন তিনি আসেন। সেই চিঠি পেয়ে আনিসের মা এত আগে ভাগে যে চলে আসবেন তা কেউ ভাবেনি। অনেকদিন পর দেখা, তবু জরির মা ঠিকই চিনলেন। চিনলেও না চেনার ভান করে বললেন, আপনাকে চিনতে পারলাম না তো। আনিসের মা কুণ্ঠিত হয়ে বললেন, আমি আশরাফি, আনিসের মা। তার স্বামী ভদ্রলোকটি মোটাসোটার ধরনের, গোবেচারা, ভালো মানুষ।
তিনি বিনীত হেসে বললেন, আপা, ভালো আছেন? কার বিয়ে? আমার সেজো মেয়ের। বলতে গিয়ে জরির মার একটু লজ্জা লাগলো, কারণ তিনি পরীর বিয়ের সময় এদের কোনো খবর দেননি, জরির বিয়েতেও না। জরির মা বললেন, আপনারা হাত মুখ ধোন, আনিসের সঙ্গে দেখা করতে গেলে দোতলায় যান। আনিসের মা দোতলায় উঠলেন না। তার হয়তো কোনো কারণে লজ্জাবোধ হচ্ছিল। বিয়েবাড়িতে অতিথি হিসাবে নিজেকে অবাঞ্ছিত লাগছে, কিন্তু তাকে তো আসতেই হবে, কারণ এ বাড়িতে তার একটি অসুস্থ ছেলে আছে। সেই ছেলেটি একসময় এতটুকুন ছিল, দুটি ছোট ছোট দুধদাঁত, দেখিয়ে অনবরত হাসত। কথা শিখল অনেক বয়সে, তাও কি বলতে পারত না। আম্মাকে ডাকতো আন্না বলে। আহ, চোখে জল আসে কেন! পুরনো কথায় বড় মন খারাপ হয়ে যায়। তিনি ছোট ছোট পা ফেলে ভিড়ের মধ্যে ঘুরে বেড়াতে লাগলেন। এবাড়ির লোকজন অনেকেই আজ তাকে চিনতে পারছে না। এও এক ধরনের বাচোয়া। চিনতে পারলে আরো খারাপ লাগতো। মাঝবয়সী এক মহিলা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি জরির কি হন? তিনি থতমত খেয়ে কি যেন একটা বললেন। লোকজনের সঙ্গ ছেড়ে চলে গেলেন ভেতরের দিকে। এবাড়ির অনেক পরিবর্তন হয়েছে। তিনি যখন বউ হয়ে আসেন, তখন দোতলায় একটিমাত্র ঘর ছিল। সেখানে বড় ভাসুর থাকতেন। পুকুর পাড়েও কোনো আলাদা ঘর ছিল না। বাড়ির কোনো নামও ছিল না। লোকে বলতো উকিল বাড়ি। রিকশা থেকে নেমেই পিতলের নেমপ্লেটে বাড়ির নাম দেখলেন কারাকানন। কে রেখেছে এ নাম কে জানে। বোধহয় বড় ভাসুর। এ বাড়ি এখন আর চেনা যায় না। অনেক সুন্দর হয়েছে ঠিকই, কিন্তু ফুলের বাগানটি নষ্ট হয়ে গেছে। গোলাপঝাড়ে মাত্র কয়েকটি ফুল দেখেছেন, অথচ একসময় অগণিত গোলাপ ফুটত। এই গোলাপ নিয়েও কত কাণ্ড। আনিসের বাবার শখ হলো গোলাপ দিয়ে খাঁটি আতর বানাবেন। রাশি রাশি ফুল কুচি কুচি করে পানিতে চোবানো হলো। সেই পানি জাল দেওয়া হলো সারা দিন। সন্ধ্যাবেলায় আতর তৈরি হলো। বোটকা গন্ধে তার কাছে যাওয়া যায় না। বাড়িতে মহা হাসাহাসি। আনিসের বাবার মনমরা ভাব কাটাবার জন্য সে আতর মাখলেন। সেই থেকে তার নাম হয়ে গেল আতর বউ। কি লজ্জা, কি লজ্জা! বড় ভাসুর পর্যন্ত আতর বউ বলে ডাকতেন। পরি তখন সবেমাত্র কথা বলা শিখেছে, বলতে পারে না। সে ডাকতো আতল, আতল। আজকে সেই পুরনো স্মৃতিময় নাম কারো মনে আছে? জরির মা যখন নাম জানতে চাইলেন, তখন তিনি কেন সহজ সুরে বললেন না, আমি আতর বউ? না, আজ তা সম্ভব নয়। এবারের আতর বউ বলে কেউ নেই। পুরনো দিনের সব কথা মনে রাখতে নেই। কিছু কিছু কথা ভুলে যেতে হয়। তিনি হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের খোলা জায়গাটায় এসে পড়েছেন। এখানে একটা প্রকাণ্ড পেয়ারা গাছ ছিল। সৈয়দী পেয়ারা বলতো সবাই। ভেতরটা লাল টুকটুক। গাছটি আর নেই। আতর বউ হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে গেলেন। কি পরিষ্কার পানি, আয়নার মতো ঝকঝক করছে। পুকুর পাড়ের ঘাটটি বাঁধানো। তার সময় বাঁধানো ছিল না। সে সময় কাঠের তক্তা দিয়ে ঘাট বাঁধানো ছিল। শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে থাকতো সেটা। পা টিপে টিপে পানিতে নামতে হতো। একবার তো পা পিছলে পড়ে হাত কেটে গেল অনেকখানি। রক্ত বন্ধ হয় না কিছুতেই। শাড়ি দিয়ে হাত চেপে ধরে ঘরে উঠে এসেছেন। সারা শাড়ি রক্তে লাল। দেখতে পেয়ে আনিসের বাবা সঙ্গে সঙ্গে ফিট। এমন জোয়ান মানুষ, অথচ একটু একটু রক্ত দেখলেই হয়েছে কাজ। আতর বউ ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। তার ক্ষণিকের জন্য মনে হলো এ বাড়ি থেকে চলে গিয়ে তিনি ভুল করেছিলেন। এখানে থাকলে জীবন এমন কিছু মন্দ হতো না। পর মুহূর্তেই এই চিন্তা ছেঁটে ফেললেন। পুরনো জায়গায় ফিরে আসবার কারণেই হয়তো এরকম লাগছে। তিনি আসলে মোটেই অসুখী নন। তার স্বামী পুত্রকন্যাদের নিয়ে কোনো গোপন দুঃখ নেই। নিজের চারিদিকে নতুন জীবনের সৃষ্টি করেছেন। সেখানে দুঃখ, হতাশা ও গ্লানির সঙ্গে সঙ্গে ভালোবাসাও আছে। শুধু যদি আনিস তার সঙ্গে থাকতো, ছেলেমেয়েদের সঙ্গে হেসে খেলে বড় হতো। কিন্তু এ বাড়ির সবাই অহংকারী ও নিষ্ঠুর। আনিসকে তারা কিছুতেই ছাড়ল না। অবিমিশ্র সুখী কখনো বোধহয় হতে নেই। আতর বউ এসেছে?
আতর্ব চমকে দেখলেন বড় ভাসুর নিঃশব্দে পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি হাসি মুখে বললেন, তুমি বড় রোগা হয়ে গেছো আতর্বউ। তার মুখে পুরনো দিনের ডাক শুনে আতর্বউয়ের চোখে পানি চলে এলো। বড় ভাসুর বললেন, তোমার ছেলেমেয়েরা সবাই ভালো তো? জি, ভালো। তাদের নিয়ে আসলে না কেন? দেখতো তাদের আনিস ভাইকে। আপনি তো চিঠিতে তাদের আনবার কথা লেখেননি। আতর্বউ আঁচলে চোখ মুছলেন। বড় ভাসুর বললেন, কাঁদছো কেন? না, কাঁদছি না। আনিসের সঙ্গে দেখা হয়েছে তোমার? না। তাহলে তার পাশে গিয়ে একটু বসো, তার গায়ে মাথায় হাত বুলিয়ে দাও। আজ আনিসের বড় দুঃখের দিন। আতর্বউ বিস্মিত হয়ে বললেন, কেন? আজ দুঃখের দিন কেন? বড় ভাসুর চুপ করে রইলেন। অনেকদিন পর আতর্বউকে দেখে তার বড় ভালো লাগছে। তিনি হঠাৎ কি যেন মনে করে বললেন, আতর্বউ, আনিসের বাবাকে কখনো স্বপ্ন দেখো? আতর্বউ খানিকক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে শান্ত গলায় বললেন, দেখি। তুমি কিছু মনে করলে না তো? না না, কিছু মনে করিনি। স্বপ্নের কথা কেন জিজ্ঞাসা করলেন? এমনি করেছি, কোনো কারণ নেই। আনিস লোকটিকে সঙ্গে সঙ্গে চিনতে পারল। আগে আরো দু একবার দেখা হয়েছে। আজ যদিও অনেকদিন পরে দেখা, তবুও চিনতে একটুও দেরি হলো না। লোকটি ঘরের বাইরে দাঁড়িয়ে ইতস্তত করছিল। আনিসকে তাকাতে দেখে মৃদু গলায় বলল, ভেতরে আসবো? আসুন। লোকটি ঘরের ভেতরে এসে দাঁড়ালো। মাথার চুল পেকে গেছে, কপালের চামড়া কোঁচকানো, চোখ দুটো ভাসা ভাসা। সমস্ত মুখায়াবে একটা ভালো মানুষই আত্মভোলা ভঙ্গি আছে। আমি একটু বসলে তোমার অসুবিধা হবে? বসুন বসুন, অসুবিধা হবে কেন? আমাকে চিনতে পেরেছ বাবা? হ্যাঁ, আমি তোমার মাকে নিয়ে এসেছি। আনিস চুপ করে রইল। লোকটির বসবার ধরন কেমন যেন অদ্ভুত। পা তুলে পদ্মাসন হয়ে চেয়ারে বসেছেন। সারাক্ষণই হাসছেন আপন মনে। আনিস কি কথা বলবে ভেবে পেল না। দুজন লোক চুপচাপ কতক্ষণ বসে থাকতে পারে। একসময়ে আনিস বলল, আপনার ছেলে মেয়ে কয়টি? 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কেমিস্ট্রিতে অনার্স, এইবার সেকেন্ড ইয়ারে। ছেলে মেয়েদের কথা বলতে পেরে ভদ্রলোকের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি ঝুঁকে এলেন আনিসের দিকে, গাঢ়স্বরে বলতে লাগলেন, বড় মেয়ের নাম নীলা, তোমার মা রেখেছেন। ছোট মেয়ের নাম আমি রেখেছি, ইলা। ছেলেটির নাম শাহিন। ভদ্রলোক মহা উৎসাহে পকেট থেকে সিগারেট বের করে ধরালেন। তেমনি অন্তরঙ্গ সুরে বলতে লাগলেন, গত ঈদের সময় নীলা তোমাকে একটা ঈদ কার্ড পাঠিয়েছিল, নিজে এঁকেছে। নদীতে সূর্যাস্ত হচ্ছে, 2টি বক উড়ে যাচ্ছে। তুমি পাওনি বাবা? পেয়েছিলাম। নীলা ভেবেছিল তুমিও তাকে একটা পাঠাবে। সে রোজ জিজ্ঞাসা করত, বাবা, তোমার ঠিকানা আমার কোনো ঈদ কার্ড এসেছে? আনিস লজ্জা পেল খুব। লজ্জা ঢাকবার জন্য জিজ্ঞাসা করল, ইলা কত বড় হয়েছে? ক্লাস 9-এ পড়ে, বৃত্তি পেয়েছে, নন রেসিডেন্সিয়াল। দেখতে কেমন হয়েছে? আমার কাছে খুব ভালো লাগে, তবে শ্যামলা রং, নাকটা একটু চ্যাপ্টা। স্কুলের মেয়েরা তাকে চায়না বলে খেপায়। আনিস হো হো করে হেসে ফেলল। নীলা ও ইলার সঙ্গে দেখা হলে হয়তো খুব ভালো হতো। আনিস মনে মনে ভাবল, ইলার সঙ্গে যদি কখনো দেখা হয় তাহলে সে বলবে, ইলা হলো চায় না, ব্যাং ছাড়া খায় না। ভদ্রলোক বললেন, তোমার ভাই বোনগুলির খুব শখ ছিল তুমি কিছুদিন তাদের সঙ্গে থাকো। একবার তোমার মা খুব করে লিখেছিল, ঠিক না? আনিস লজ্জিত হয়ে মাথা নাড়ল। তার মা সেবার শুধু চিঠি লেখেনি, 100 টাকাও পাঠিয়েছিলেন। সে টাকা ফেরত পাঠানো হয়েছিল। ভদ্রলোক উৎসাহের সঙ্গে বলতে লাগলেন, ইলা আবার কবিতাও লেখে, স্কুল ম্যাগাজিনে ছাপা হয়েছে। তার কবিতা রুগ্ন হওয়ার রহস্য, কবিতার নাম।
ভীষণ হাসির কবিতা। দাঁড়াও তোমাকে শোনাই। আমার মনে আছে কবিতাটি। ভদ্রলোক চেয়ার থেকে পা নামিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে আবৃত্তি করতে লাগলেন। কয়েক হাঁড়ি পাটালি গুড়, সঙ্গে কিছু মিষ্টি দই, সেরেকখানি চিড়ে ছাড়াও লাগবে তাতে ভালো খই। কি বলবো সবটা? আনিস সে কথার কোনো জবাব দিল না। ঘোলাটে চোখে তাকালো। তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। ভদ্রলোক উদ্বিগ্ন স্বরে বললেন, কি হয়েছে বাবা? তুমি খুব ঘামছো। সে ব্যথাটি আবার শুরু হয়েছে। পা দুটো কেউ যেন জ্বলন্ত আগুনে ঠেসে ধরল। আনিস গোংরাতে শুরু করল। ভদ্রলোক ব্যস্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। কি করবে ভেবে পাচ্ছে না। মৃদু স্বরে ডাকলেন, ও বাবা শোনো। ও আনিস। আনিস বিকৃত স্বরে বলল, আপনি এখন যান, একা থাকতে দিন আমাকে। ভদ্রলোক নড়লেন না। একটা হাত পাখা নিয়ে সজোরে বাতাস করতে লাগলেন। মাঝে মাঝে বলতে লাগলেন, পানি খাবে বাবা? মাথায় হাত বুলিয়ে দেব? আনিস কথা বলতে পারছিল না। ভদ্রলোক অসহায় গলায় বললেন, কেউ কি একজন ডাক্তার ডেকে আনবে? আহা, বড় মায়া লাগে। আনিসের মা ঘরের বাইরে এসে দাঁড়িয়েছিলেন। তিনি সেখান থেকে দেখলেন আনিস চোখ বন্ধ করে বিছানায় পড়ে আছে, আর ইলা নীলার বাবা প্রবল বেগে হাওয়া করছেন। আনিসের মা ঘরে ঢুকলেন না। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন বাইরে। শুনলেন ইলার বাবা মৃদুস্বরে বলছেন, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া মালিকু। তখন নিচে তুমুল হইচয়ের সঙ্গে বর এসেছে শোনা গেল। আতর বউ নিচে নামলেন। তাকে একজন ডাক্তার খুঁজে বের করতে হবে। আনিসের জন্য একজন ডাক্তার প্রয়োজন। একটি লাজুক, ভদ্র ও বিনয়ী ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল জরির। মুসলমানদের বিয়ে বড় বেশি সাদাসিধে। কয়েক মিনিটের মধ্যে উৎসবের সমাপ্তি। যে ছেলেটির সঙ্গে কোনো জন্মেও জরির পরিচয় ছিল না, তার সঙ্গে পরম পরিচয়ের অনুষ্ঠানটি এত ক্ষুদ্র হতে দেখে ভালো লাগে না। মন খারাপ হয়ে যায়। মনে হয় কি যেন একটা বাকি রয়ে গেল। জরির দিকে চোখ তুলে তাকানো যায় না। শ্যামলা রঙের এই মেয়েটি এতরূপ কোথায় লুকিয়ে রেখেছিল? দেখে দেখে বুকের ভেতরে আশ্চর্য এক ব্যথার অনুভূত হয়। মনে হয় সে লাজুক, ভদ্র, বিনয়ী ছেলেটি কি এই রূপের সঠিক মূল্য দেবে? হয়তো দেবে, কারণ ছেলেটি কবি, মাঝে মাঝে গল্পও লেখে। হয়তো দেবে না, না চাইতেও যা পাওয়া যায় তার তো কোনো কারণেই কোনো মূল্য নেই। জরি বসে আছে সম্রাজ্ঞীর মতো। তার যে বন্ধুরা এতক্ষণ ঘেঁষাঘেঁষি করে বসেছিল, তারা এখন খানিকটা দূরে বসেছে। বিয়ের পরপরই অবিবাহিত মেয়েদের থেকে বিবাহিতরা আলাদা হয়ে পড়ে। আভা জিজ্ঞাসা করল, কেমন লাগছে জরি? জরি হাসল। কনক বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তোর বিয়ে হয়ে গেছে। জরির মা ক্লান্ত ও অবশ ভঙ্গিতে পাশেই বসে। বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই তিনি অবিশ্রান্ত কাঁদছেন। জরি অনেকটা সহজ হয়েছে। হালকা দু একটা কথাও বলেছে। বরের ছোট বোন জরিকে নিয়ে কি একটা রসিকতা করায় সবার সঙ্গে গলা মিলিয়ে জড়িয়েও হেসেছে। একসময় সে বলল, মা, বড় চাচা কোথায়? আনিসের ঘরে। আনিসের অসুখটা খুব বেড়েছে, ডাকবো তোর চাচাকে? না, আনিস ভাইয়ের মার সঙ্গে একটু আলাপ করব। আতর বউ ছেলের কাছে ছিলেন না, বারান্দায় একা একা দাঁড়িয়েছিলেন। জরি ডাকছে শুনে ঘরে এলেন। জরি বলল, ভালো আছেন চাচি? হ্যাঁ মা। জরি হঠাৎ তার পা ছুঁয়ে সালাম করল। আতর বউ বললেন, স্বামী ভাগ্যে ভাগ্যবতী হও, লক্ষ্মী মা। বরের ছোট বোনটি আবার কি একটা হাসির কথা বলে সবাইকে হাসিয়ে দিল। আতর বউ বললেন, এই ছোট্টটি দেখেছি জরিকে, কি দুষ্টুই না ছিল, এখন কেমন বউ সেজে বসে আছে, অবাক লাগে। অনেকে এসে জড়ো হয়েছে আনিসের ঘরে। বড় চাচা, হোসেন সাহেব, আনিসের মা, নীলা ইলার বাবা, আনিসের যে ডাক্তারটি চিকিৎসা করেন তিনি, এবং পরী।
সবাই চুপ করে আছে। ব্যথায় আনিসের ঠোঁট নীল হয়ে উঠেছে, তার চোখ টকটকে লাল। সে একসময় বিকৃত স্বরে বলল, দোলাভাই, আমাকে ঘুম পাড়িয়ে দিন, প্যাথিডিন দিন। হোসেন সাহেব আরও কিছুক্ষণ অপেক্ষা করলেন। বড় চাচা বললেন, হোসেন, তুমি প্যাথিডিন দাও। হোসেন সাহেব সিরিঞ্জ পরিষ্কার করতে লাগলেন। আনিসের মা থরথর করে কাঁপছিলেন। এক ফাঁকে হোসেন সাহেব তাকে বললেন, আপনি ভয় পাবেন না, এক্ষুনি ঘুমিয়ে যাবে। আনিসের মা বিড়বিড় করে কি যেন বললেন, ভালো শোনা গেল না। ইঞ্জেকশনের পরপরই আনিস পানি খেতে চাইল। রাত কত হয়েছে জানতে চাইল। হোসেন সাহেব বললেন, ঘুম পাচ্ছে আনিস? হ্যাঁ, আনিসের মা বললেন। এখন আরাম লাগছে বাবা? লাগছে। আনিসের মা দোয়া পড়ে ফু দিলেন ছেলের মাথায়। আনিস জড়িয়ে জড়িয়ে বলল, বাতি নিভিয়ে দাও, চোখে লাগে। বাতি নিভিয়ে তারা সবাই ঘর থেকে বের হয়ে এলো। নিচে জরির বিদায়ের আয়োজন চলছে। রাত হয়েছে 10টা। বরযাত্রীরা আর 1 মিনিটও দেরি করতে চায় না, কিন্তু ক্রমাগত দেরি হচ্ছে। কনে বিদায় উপলক্ষে খুব কান্নাকাটি হচ্ছে। জরির মা দুবার ফিট হয়েছেন, জরিকে ধরে রেখেছেন। বরকনেকে বারান্দায় দাঁড় করিয়ে ছবি তোলা হবে। জরি শেষবারের মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তার ছবি। ভাড়া করা ফটোগ্রাফার ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে অধৈর্য হয়ে অপেক্ষা করছেন। বর এসে দাঁড়িয়ে আছেন কখন থেকে, কনের দেখা নেই। জরিকে বারবার ডাকা হচ্ছে। ঘরের সব ঝামেলা চুকিয়ে জরি যখন বারান্দায় ছবি তোলার জন্য রওনা হয়েছে, তখন হোসেন সাহেব বললেন, জরি, আনিসের সঙ্গে দেখা করে যাও, তার সঙ্গে আর দেখা নাও হতে পারে। জরি থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। হোসেন সাহেব বরকে বললেন, তুমি আর 2 মিনিট অপেক্ষা করো, এবাড়ির একটা ছেলে খুবই অসুস্থ, জরি তার সাথে একটু দেখা করে যাক। বর বলল, যদি বলেন তবে আমিও যাব আপনাদের সঙ্গে। না, তোমার কষ্ট করতে হবে না, তুমি একটু অপেক্ষা করো, এসো জরি। জরির সঙ্গে অনেকেই উঠে আসতে চাইছিল, কিন্তু হোসেন সাহেব বারণ করলেন, দলবল নিয়ে রোগীর ঘরে গিয়ে কাজ নেই। আনিসের ঘর অন্ধকার, বাইরে বিয়েবাড়ির ঝলমলে আলো। সে আলোয় আনিসের ঘরটা আবছা আলোকিত। জরি ভেতরে এসে দাঁড়ালো। হালকা একটা সৌরভ ছড়িয়ে পড়ল চারিদিকে। জরি কি একটা সেন্ট যেন মেখেছে। সে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে মৃদু গলায় বলল, আনিস ভাই, আনিস ভাই। কেউ সাড়া দিল না। হোসেন সাহেব বললেন, বাতি জ্বালাবো জরি? না না দুলা ভাই। জরি নিচু হয়ে আনিসের কপাল স্পর্শ করল। ভালোবাসার কোমল স্পর্শ, যার জন্য একটি পুরুষ আজীবন তৃষ্ণিত হয়ে থাকে। হোসেন সাহেব বললেন, ছি জরি, কাঁদে না, এসো আমরা যাই। ঘরের বাইরে বড় চাচা দাঁড়িয়েছিলেন। জরি তাকে জড়িয়ে ধরল। তিনি বললেন, সব ঠিক হয়ে যাবে মা, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। নিচে তুমুল হইচই চলছিল। জরি নামতেই তাকে বরের পাশে দাঁড় করিয়ে দেওয়া হলো। ক্যামেরাম্যান বলল, একটু হাসুন। সবাই বলল, হাস জরি, হাস, ছবি উঠবে। জরির চোখে জল টলমল করছে, কিন্তু সে হাসল। আনিসের ঘুম যখন ভাঙল, তখন কোলাহল স্তিমিত হয়ে এসেছে। সে কতক্ষণ ঘুমিয়েছে ঠিক বুঝতে পারছে না। জরি কি চলে গিয়েছে নাকি? উঠোনে সারি সারি আলো জ্বলছে, গেটের বাতিগুলো জ্বলছে নিভছে। তার বিছানার খানিকটা অংশ বারান্দার আলোতে আলোকিত হয়ে আছে। আনিস ঘাড় উঁচু করে জানালা দিয়ে তাকালো। না, বরের গাড়ি এখনো যায়নি। জরি এখনো এই বাড়িতেই আছে। যাবার আগে দেখা করতে এখানে আসবে নিশ্চয়ই। আনিস তখন কি বলবে ভেবে পেল না। খুব গুছিয়ে কিছু একটা বলা উচিত, যাতে জরির মনের সব গ্লানি কেটে যায়। কিন্তু আনিস কোনো কথাই গুছিয়ে বলতে পারে না।
জরিকে বিয়ের সাজে কেমন দেখাচ্ছে কে জানে। আনিস হয়তো দেখে চিনতেই পারবে না। জরি কি হুট করে তাকে সালাম করে বসবে নাকি? এই একটা বিশ্রী অভ্যাস তার আছে। ঈদের দিন কথা নেই বার্তা নেই সেজেগুজে এসে টুক করে একটা সালাম। কিছু বললেই বলবে সিনিয়রিটির একটা ভ্যালু আছে না। তারপরই খিলখিল করে হাসি। আনিস অন্ধকার ঘরে চুপচাপ শুয়ে রইল। ঘড়িতে 10:30 বাজে। বরযাত্রীরা তৈরি হয়েছে বিদায় নিতে। সবাই জরিকে ধরাধরি করে উঠোনে নিয়ে এলো। রাজ্যের লোক সেখানে এসে ভিড় করেছে। যাবার আগে সবাই একটু কথা বলবে। দুই একটা কি আচার অনুষ্ঠান আছে। আনিস জানালা দিয়ে নিচে তাকিয়ে আছে। বরের সাজানো গাড়ি ব্যাক করে আরো পেছনে আনা হচ্ছে। গাড়িতে উঠতে যেন কনেকে হাঁটতে না হয়। উপর থেকে জরির ঝলমলে লাল শাড়ির খানিকটা চোখে পড়ে। খুব আগ্রহ নিয়ে আনিস সেদিকে তাকিয়ে রইল। যাবার আগে জরি নিশ্চয়ই ঘাড় ফিরিয়ে তাকাবে। আনিস, আনিস, কে? আমি টিঙ্কুমণি, আমি এসেছি। এসো এসো। তোমার ব্যথা কমেছে? হ্যাঁ, কমেছে। আচ্ছা। সারাদিনের ক্লান্তিতে মেয়েটির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। চুলগুলো এলোমেলো। আজ কেউ তার দিকে নজর দেওয়ার সময় পায়নি। আনিস তাকে বুকের কাছে টেনে নিল। জানালার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখো টিঙ্কু, জরি চলে যাচ্ছে। টিঙ্কু সে কথায় কান দিল না। কাঁদো কাঁদো গলায় বলল, আমি ব্যথা পেয়েছি, হাত ভেঙে গেছে। আহা আহা, একটু হাতাহাতি খেলবে টিঙ্কু? না, আমার ঘুম পাচ্ছে। ছোট ছোট হাতে আনিসের গলা জড়িয়ে ধরে টিঙ্কু কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়ল। ক্রমে ক্রমে রাত বাড়তে লাগলো। বাড়ির আলোগুলো নিভে যেতে লাগলো। বাগানের গোলাপ আর হাসনাহেনা ঝাড় থেকে ভেসে এলো এক ফুলের সৌরভ। অনেক দূরে একটি নিশি পাওয়া কুকুর কাঁদতে লাগলো। তারও অনেক পরে আকাশে এক ফালি চাঁদ উঠল। তার আলো এসে পড়ল নিদ্রিত শিশুটির মুখে। জ্যোৎস্নালোকিত একটি শিশুর কোমল মুখ। তার চারপাশে কি বিপুল অন্ধকার। গভীর বিষাদে আনিসের চোখে জল এলো। যে জীবন দোয়েলের, ফড়িংয়ের, মানুষের সাথে তার কোনো কালেই দেখা হয় না। গল্প শেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। 2 পর্বের এই উপন্যাসটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক দিয়ে গল্পটি শেয়ার করে দিবেন অন্যান্য বন্ধুদের জন্য। আর হ্যাঁ, এই গল্পবিন্যাস চ্যানেলে অসংখ্য জনপ্রিয় সব গল্প আপলোড দেওয়া রয়েছে। ইচ্ছে করলে চ্যানেলটি ঘুরে গল্পগুলো শুনে আসতে পারেন। আমার বাছাই করা গল্পগুলো অবশ্যই আপনার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না। তাহলেই আমার কষ্ট সার্থক হবে। তাহলে বন্ধুরা আর কথা নয়, কথা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন। সেই কামনায় আল্লাহ হাফেজ।